নভেম্বর মাস ছিল আর একটা ঘাস ফড়িং ঘাসে বসে ঘাস খাচ্ছিল। বাহ, কি জীবন! প্রতিদিন ঘাস খাওয়া, সারাদিন ঘুরে ফিরে এনজয় করা। ও টানা অনেকক্ষণ ধরে ঘাস খায় আর বাকি ঘাস ফেলে দেয়। তখনই একটা পায়রা ওর কাছে এসে বলে, আরে আরে, এ কি করলে? যতটুকু খেতে ততটুকু ছিঁড়তে, সকাল অবধি তো এই ঘাসটা পুরো শুকিয়ে যাবে। ঘাসটা তো নিজেই হয়েছে, তুই বার করেছিস যে এত হিসেব রাখছিস? হ্যাঁ, আমি তো এরকমই করি। এটা বলে ঘাস ফড়িং সেখান থেকে উড়ে যায়। বেশি জ্ঞান দিতে এসছে। ও বেশ অনেকক্ষণ ধরে আকাশে ওড়ে। তারপর কিছু দূর গিয়ে ও একটা লাল টমেটো দেখতে পায়। আরে বাহ, টমেটো! ও সেই টমেটোর কাছে যায় আর সেই টমেটোকে দেখে আনন্দ পেয়ে গান গাইতে লাগে। আহ, টমেটো কি লাল লাল! ওহ, টমেটো কি সুস্বাদু! ওহ, টমেটো কি সুস্বাদু! ও ঝট করে সেই টমেটোর ওপর বসে সেই টমেটো খাওয়া শুরু করে দেয়। আহ, কি সুস্বাদু খেতে! এটা মজা এসে গেল তো। খেতে খেতে ও অর্ধেক টমেটো শেষ করে দেয়। আর তখনই 6টা পিঁপড়ে সেখানে পৌঁছায়। আরে, তুমি এটা কি করলে? তুমি তো আমাদের টমেটো খেয়ে নিলে। তোমার টমেটো? এটা তো মাটিতে এমনি পড়েছিল। আরে বাহ ঘাস ফড়িং দাদা, এই টমেটোকে তো আমরা এখানে নিয়ে এসেছিলাম। তারপর আমার পায়ে খুব ব্যথা হলো, তো আমরা এটাকে তুলতে পারলাম না। তাই তো আমি আমার বন্ধুদের ডাকতে গিয়েছিলাম, কিন্তু যতক্ষণে এলাম ততক্ষণে তুমি এটাকে খেয়ে ফেলেছো। ই মা, ক্ষমা করো, আমি অর্ধেক খেলাম, কিন্তু অর্ধেকটা তোমার বাসায় পৌঁছে দিই। এটা তো আমরা আজকের খাবার জন্য নিয়ে যাচ্ছিলাম না, শীত তো আসলো বলে। শীতের সময় তো খাবার খুঁজলেও পাবো না আমরা, তাই তো আমরা সবাই এখন খাবার খুঁজছি। এখন যদি এই অর্ধেক খাওয়া টমেটো আমি নিয়ে যাই, তবে সেটা আজও টিকবে না, কালকেই নষ্ট হয়ে যাবে। কি বললে? ঠান্ডার জন্য এখন থেকেই? হ্যাঁ, শীতের জন্য আমরা সবাই খাবার জমা করি, কারণ আগের বছর এত তীব্র ঠান্ডায় কত পশু পাখি মারা গিয়েছিল। ঠিক আছে, টমেটোর গাছের কাছে আমাকে নিয়ে যাও, একটার বিনিময়ে 2টো টমেটো তোমার বাসায় পৌঁছে দেবো। এটা শুনে পিঁপড়ে খুশি হয়ে যায় আর ঘাস ফড়িং পিঁপড়ের সাথে সে টমেটোর বাগানে গিয়ে পৌঁছায়। ও কামড়ে কামড়ে 2টো টমেটো নিচে মাটিতে ফেলে দেয়। দেখো, একলা কিভাবে এটাকে আমি উঠিয়ে নিই। ঘাস ফড়িং টমেটো তুলতে চায়, কিন্তু এত ভারী ছিল যে তুলতে পারে না। আরে, কি ভারী রে ভাই! এইভাবে দুটোকে তোমার বাসায় কি করে পৌঁছাবো? এটা শুনে পিঁপড়ের মুখ উদাস হয়ে যায়। তখনই ঘাস ফড়িং নিজের বুদ্ধি চালায়। হ্যাঁ, এটা আমি ওঠাতে তো পারবো না, কিন্তু ধাক্কা দিয়ে দিয়ে তোমার বাসায় পৌঁছাবো। এটা বলে ঘাস ফড়িং আকাশে ওড়ে আর সেই টমেটোকে গিয়ে ধাক্কা মারতে লাগে। টমেটো তাতে এগিয়ে যেতে লাগে। আরে বাহ ঘাস ফড়িং দাদা, এ তো দারুণ উপায় দিয়েছো। এইভাবে সেই ঘাস ফড়িং টমেটো ধাক্কা মারতে মারতে পিঁপড়েদের বিলের কাছে নিয়ে যায়। আরেকটাও নিয়ে আসছি, এখানেই থাকো। এটা বলেও আকাশে ওড়ে আর দ্বিতীয়টাও এভাবেই ধাক্কা মেরে মেরে ওর বিলের কাছে নিয়ে আসে। ধন্যবাদ ঘাস ফড়িং দাদা। এটা দেখে পিঁপড়েদের রানী বলে, ঘাস ফড়িং দাদা, তোমার জন্য তো এই কাজ খুবই সহজ, তাই তোমারও শীতের জন্য এখন থেকে খাবার জমা করা উচিত। এইবার কিন্তু ভয়ঙ্কর বরফ পড়তে চলেছে, মাটির একটা অংশ তুমি দেখতে পাবে না, তখন সমস্যার সম্মুখীন হতে পারো। তোমরা নিজের কাজে লেগেই থাকো, আমি তো উড়ে যেতেই পারবো। এখানে নয় তো অন্য কোনো জায়গায় আমার জন্য খাবার খোঁজা সহজ অনেক। এটা বলে ঘাস ফড়িং সেখান থেকে উড়ে যায়। কয়েকদিনের মধ্যেই পিঁপড়েরা বেশ খাবার জোগাড় করে ফেলে আর ওরা সবাই নিজের বিলের ভেতর বসেছিল। তখনই কিছু পিঁপড়ে সেখানে আসে। চলো, সবাই এই গুহাটা খালি করে দাও।
আরে বড় কষ্ট করে এই খাবার জোগাড় করেছি, আর এই বিল আমাদের। আমরা কেন এই বিল ছাড়বো? দেখো, খুব ঠান্ডা পড়ছে, কিন্তু বেরিয়ে যাও, এরপরে বেরোতেও পারবে না তোমরা। তো মেয়ে পিঁপড়ে আর ছেলে পিঁপড়ের মধ্যে লড়াই শুরু হয়। ঘাস ফড়িংও সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল। আরে, পিঁপড়ের গুহা থেকে কিরকম আওয়াজ বেরোচ্ছে? ঘাস ফড়িং তখন বিলের ভেতর ঢোকে, তো ছেলে পিঁপড়েকে ভেতরে দেখতে পায়। কি হয়েছে? এইভাবে তর্ক করছো কেন তোমরা? ঘাসফড়িং দাদা, দেখো না, এই ছেলে পিঁপড়েগুলো খুব দাদাগিরি করছে, বলছে এখান থেকে চলে যেতে আমাদের। কি ভাই, এইভাবে তুমি তো বের করতে পারো না, এদের বাসা এটা, আর সব জিনিসগুলো তো এদেরই। তোকে বেশি জ্ঞান দিতে হবে না, বুঝলি? চুপচাপ এখান থেকে কেটে পড়, আমাদের কাজে বাধা দিবি না। আচ্ছা, নাক গলাবো না, তাই তো? দেখ কেমন মজা দেখাই আমি, তুই দেখ এবার। এটা বলে ঘাস ফড়িং আকাশে ওড়ে আর পিঁপড়েগুলোকে আক্রমণ করতে লাগে। আরে আরে, আমাদের হাড় গোড় সব তো ভেঙেই দেবে রে। যাচ্ছি রে ভাই, যাচ্ছি, ওই দাঁড়াও। এটা বলে ঘাস ফড়িং থেমে যায় আর সব ছেলে পিঁপড়ে সেখান থেকে চলে যায়। আরে বাহ ঘাস ফড়িং দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার নয় পিঁপড়ে রানী, এবার আমি আসি। বিল থেকে বেরিয়েও চারিদিকে ঘুরতে লাগে। ধীরে ধীরে শীত বাড়তে লাগে। ওর খিদেও পাচ্ছিল আর উড়তেও বেশ কষ্ট হচ্ছিল ওর। আরে, নিচে তো পুরো বরফ জমে আছে, একটাও তো ঘাস দেখছি না, এবার আমি কি খাবো? ও উড়তে তো চাইছিল, কিন্তু ঠান্ডার প্রকোপে ওর ডানা ঠান্ডায় শক্ত হয়ে যায় আর ঠান্ডা হাওয়া ওকে পেছনে ধাক্কা দিতে লাগে। আহ! আহ! হাওয়ার ধাক্কায় ও পিঁপড়ের বিলের ভেতর গিয়ে পড়ে। আর ওকে দেখে পিঁপড়েরা অবাক হয়ে যায়। আরে, এটা তো ঘাসফড়িং দাদা, তোমাকে এরকম কে করলো? মনে হচ্ছে ঠান্ডার জন্য না শরীর জমে গেছে। আমাদের এখনই কিছু করতে হবে। আমরা যে কাঠ জোগাড় করেছিলাম তার মধ্যে কিছু ওর সামনে এসে আগ জ্বালিয়ে দাও, ততক্ষণে আমার খাবার থেকে কিছু সবুজ পাতা নিয়ে আসি। এবার কিছু পিঁপড়ে ঘাস ফড়িংয়ের সামনে কাঠ রেখে আগুন জ্বালিয়ে দেয়। এটা বলে পিঁপড়ে রানী একটা কোণায় যায়, যেখানে ওরা পুরো শীতের খাবার জোগাড় করে রেখেছিল। সেখান থেকেও পেয়ারায় লেগে থাকা এক সবুজ পাতা তোলে আর ঘাস ফড়িংয়ের কাছে ফিরে আসে। এদিকে পিঁপড়ের আগুন জ্বালানোর কারণে ঘাস ফড়িংয়েরও চোখ খুলে আসে। আগুনের সামনে খুব আরাম লাগছে আমার, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এতে আবার ধন্যবাদের কি আছে ঘাস ফড়িং দাদা? ওই ছেলে পিঁপড়ে থেকেও তো তুমি আমাদের রক্ষা করেছো। সেদিনকে সাহায্য না করলে আজ হয়তো আমরা এভাবেই ঠান্ডায় মরে যেতাম কোনো এক জায়গায়। কিন্তু তোমাদের কথা শুনে ওই দিন খাবার একত্রিত করে নিতাম যদি, তাহলে এই দিন দেখতে হতো না। তোমাকে না খেয়ে আর থাকতে হবে না, এই দেখো তোমার জন্য খাবার। আরে বাহ, এটা তো পেয়ারার পাতা না, খুব পছন্দ আমার। এটা বলে ঘাস ফড়িং পাতা খেতে লাগে। আগুনের সামনে বসে ওর ঠান্ডা কমে যায় আর পাতা খেয়ে ওর খিদেও কমে যায় আর ও একদম সুস্থ হয়ে যায়। পরের বার থেকে তোমাদের মতন আগের থেকে খাবার জমা করে নেব, আর তোমাদের সাথে এই গুহাতে ঠান্ডাকালটা কাটিয়েই দেব। এটা শুনে পিঁপড়েরাও খুব খুশি হয় আর সবাই মিলে আগুনের সামনে বসে গল্প করতে লাগে।